বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ঢাকা সফররত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। রোহিঙ্গাদের জন্য অনুদানের বিষয়ে কথা হলেও তাদের ফেরত পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা, সচিব এবং মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 2 ঘণ্টা পর বৈঠক শেষে বের হন তারা। এর পরপরই এক্স হ্যান্ডেলে এক বার্তায় গর জানান, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে। এদিকে রাতে নিজ মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে স্বল্প পরিসরে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। এ সময় সাংবাদিকরা আঞ্চলিক নিরাপত্তা এবং চীন, ভারতের মতো এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চান। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই, কোনো আলোচনা হয়নি। নিরাপত্তা সহযোগিতা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও জ্বালানি সহযোগিতা নিয়ে সবার সাথেই কথা চলছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, বোয়িং শুধু বাংলাদেশ বিমানই নয়, এদেশের বেসরকারি সংস্থাও কিনেছে বলে তাদের জানানো হয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতা নিয়ে আলোচনা হলেও ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আওয়ামী লীগ ও তাদের কার্যক্রম বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক ছিল, বর্তমান সরকারের আমলেও সে ধারাবাহিকতা বজায় আছে। তবে মিয়ানমারে মানবিক করিডোরের প্রসঙ্গ সম্পূর্ণ অস্বীকার করেন মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। ট্যারিফের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশকে অধিকতর বাজারে অনুপ্রবেশের সুযোগ করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বরং একটি ট্যারিফ কোটা ব্যবস্থা করছে। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরো একটি আসিয়ান দেশ পেয়েছে। চীনের প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি। আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। প্রায় 9 বছর ধরে আটকে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায় আসার খবর দিল মালয়েশিয়া। রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে 3 লাখকে ফিরিয়ে নিতে নীতিগতভাবে রাজি হয়েছে মিয়ানমার, এমন দাবি করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়ার কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি হয়েছে। তবে অতীতের ব্যর্থ ও নিরাপদ প্রত্যাবাসনের প্রশ্নে এখনও রয়েছে চ্যালেঞ্জ। আরাফাত ইসলামের রিপোর্ট। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে কয়েক মাসের ব্যবধানে ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই থাকা আরও কয়েক লাখ রোহিঙ্গাকে নিয়ে বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে বসবাস করছে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে আস্থার সংকটে ২০১৯ সালে 2 দফা প্রত্যাবাসন উদ্যোগ ব্যর্থ হয়। এরপর করোনা মহামারী, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং দেশটিতে লেগে থাকা গৃহযুদ্ধ পুরো প্রক্রিয়াকে স্থবির করে দেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অনুরোধে দুদেশের মধ্যে মধ্যস্থতা করে মালয়েশিয়া। এতে নতুন অগ্রগতির দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, মিয়ানমার বাংলাদেশ থেকে 3 লাখ এবং মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গাকে ফিরে নিতে রাজি হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে মালয়েশিয়ার ধারাবাহিক কূটনৈতিক সফল আলোচনার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অতীতে অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানালেও বাস্তবে তা সম্ভব ছিল না, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতেই রাজি ছিল না। একই সাথে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ায় কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। মিয়ানমারের এই সম্মতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইতিবাচক বার্তা দিলেও বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা। কারণ অতীতের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত না হওয়ায় রোহিঙ্গাদের অনেকেই দেশে ফিরতে রাজি হয়নি। আরাফাত ইসলাম, ৭১। তবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা বাতিল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়ার সংখ্যা ৬২৬ জন। এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয় নাই। মিয়ানমার সরকারের সাথে আমরা আলাপ করছি, সেটা তো মালয়েশিয়া থেকে উনি বলেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের যদি রোহিঙ্গা নেওয়ার থাকে সেটা তো রিপ্যাট্রিয়েশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করছি, এখনো কোনো ডেফিনেট কিছু আমরা জানি না। এই যে ৬২৬ জন, তার মধ্যে ৪১৭ জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে ৪১৭ জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। ৪১৭ জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া কোনো আধিপত্যবাদীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। সিলেটের কানাইঘাট ও সাবিপ্রবিতে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। এর আগে গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এই ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপির নেতারা। সহকর্মী মহিউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সিলেটের বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে গোলাপগঞ্জের চৌমোহনা এলাকায় গেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নেতারা। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এরপর বিকেলে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় অংশ নেন দলের নেতাকর্মীরা। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেয়া হবে, হামলা দমন পীড়নের মাধ্যমে নয়। কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। সবশেষে সন্ধ্যায় কানাইঘাট উপজেলায় পদযাত্রার অনুষ্ঠানে যোগ দেন এনসিপি নেতারা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে। বাংলাদেশে নতুন কোনো জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। শুক্রবার জেলার গোয়াইনঘাটে পদযাত্রা অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হাসিবা আলী বর্ণা, ৭১। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতার বাসভবনে ১১ দলের লিয়াজোগ কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ।
জুলাই সনদের দাবিতে সারা দেশে সমাবেশের পর রাজধানীর এই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়া হবে বলে জানান জোট নেতারা। বৈঠকে হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনায় উদ্বেগ জানানো হয়। পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জোট নেতারা। ভারতে পলাতক শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার প্রত্যর্পণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে তা ডাকতে পারে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা জানান সাবেক এই অ্যাটর্নি জেনারেল। শারমিনের রিপোর্ট। ক্ষমতাচ্যুত হবার পর গেল 2 বছর ধরে শেখ হাসিনার আশ্রয় ভারতে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বহু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে অধিবেশন ডাকতেও পারে। সংবিধানে আছে 123-এর 2 অনুচ্ছেদে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বর্তমানে 4.5 মিলিয়ন মামলা অমীমাংসিত অবস্থায় আছে। মামলার জট কাটাতে প্রয়োজনে আইনি কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। শারমিন নীরা, 71, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতার দেখানোর পর আজ প্রসিকিউশন তাকে আদালতে হাজির করলে 3 বিচারপতির ট্রাইব্যুনাল 2 কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী দাবি করেন তার ভাই নির্দোষ। আর প্রসিকিউশন বলছে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে তার বিচার হবে। নূর নবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের 2009 থেকে 2013 মেয়াদে 13 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তাণ্ডব চালায় তখনকার আইন শৃঙ্খলা বাহিনী। আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার মাস্টার মাইন্ড শেখ হাসিনার তখনকার মন্ত্রিসভায় পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। 41 আসামির মধ্যে পলাতক সাবেক এই মন্ত্রীকে বুধবার গ্রেপ্তারের পরের দিনই আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিছুক্ষণ গারদে রাখার পর লতিফ সিদ্দিকীকে তোলা হয় ট্রাইব্যুনাল 2-এর এজলাসে। এ সময় প্রসিকিউশন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তার ভাইকে নির্দোষ দাবি করেন তিনি। শাপলা চত্বরের গণহত্যার একজন
কি বলবো, পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন, পাট নিয়ে হত্যা চলে না। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। অন্য ক্ষেত্রে দেয় আমাদের। উনি কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আজকে তার কথা বলতে না, আজকে দেয় না, আজকে পারমিশনটা। জামিনের আবেদন করবে? আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। 16 আগস্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গেল সোমবার ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 31 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নুরনবী সরকার, 71, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সড়কে দাঁড়ানো 5টি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এ সময় আরও 15 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ওসি জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এবং সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে যায়। এই সময় সিএনজিগুলো দুমড়ে মুচড়ে গিয়ে চালক ও যাত্রী সহ 17 জন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 2 জনের মৃত্যু হয়। ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমানে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযানে নেমে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার পরিদর্শক জানান, ঘটনার পর রাতেই তাকে সালথা উপজেলা থেকে আটক করা হয়। এর আগে দুপুরে শক্ত কোনো কিছু দিয়ে মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যায় মাদকাসক্ত রহিম শেখ। বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, তবে রহিম শেখ পালিয়ে যায়। পুলিশ জানায়, অভিযুক্ত রহিম শেখ মানসিকভাবে অসুস্থ এবং নেশাগ্রস্ত। 2016 সালে সৎমাকেও একইভাবে হত্যা করেছিল সে। 2-3 বছর আগে সাজা শেষে ছাড়া পান সে। মানিকগঞ্জের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারের প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে। এতে মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদনে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে, অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু হচ্ছে ডাবল দিয়ে, এই জন্য আমরা আপনার পার কিনতে 10 টাকা 15 টাকা করে বেশি বেশি। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ বরঙ্গাইল হাটে হচ্ছে মরিচের বৃহত্তর এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন, টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো, তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।